এই দুইজনের মৃত্যুর সংবাদ আমরা পেলাম, এবং এটা ইসরায়েলি প্রচার মাধ্যম বলছে। এখন ইরান এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের সম্পর্কে কিছু বলে। তবে একটা কথা সত্যি যে আমি একটা জিনিস দেখলাম যে ইসরায়েলি যা বলে এটা অনেকটাই সত্যি হয়ে যায়। তো যখন প্রথম প্রধান ধর্মীয় নেতা সৈয়দ আলী খামেনি তিনি যখন হ্যাঁ মারা মানে শাহাদত বরণ করলেন, তখন কিন্তু এটা নিয়ে দোয়াশা ছিল, এবং ইসরায়েলিরাই প্রথম দাবি করেছিল, এবং সেটা শেষ পর্যন্ত সত্যি হলো। এখন ইসরায়েল যেহেতু বলেছে এটা নজর রাখতে হবে। হ্যাঁ, যদি খোদা না খাস্তা, আল্লাহ না করুন, এই দুজন ব্যক্তি যদি ইন্তেকাল করেই থাকেন বা শহীদ হয়ে থাকেন, তো ইরানের নেতৃত্ব যেভাবে সাজানো আছে তাতে তো অসুবিধা হওয়ার কোনো কারণ দেখি না। তবে এই জায়গায় আমার একটা প্রশ্ন থাকবে যে এতগুলো নেতৃত্ব একটার পর একটা এরা মেরে ফেলছে, ইরানের নেতৃবৃন্দের নিরাপত্তা এত নাজুক কেন? আর ইরানি নেতৃবৃন্দ তাদের নিরাপত্তার ব্যাপারে এতটা উদাসীন কেন? এত ঘটনার পরেও কেন তারা কেয়ারফুল হচ্ছে না? কারণ ইরান এমন একটি দেশ, বা তেহরানেরও বিভিন্ন জায়গা আছে, অনেক আমরা জানি অনেক বাংকার আছে অনেক গভীরে। ওইসব জায়গায় যদি তারা আস্তানা সরিয়ে নেয় তাদের, তাইলে তো আর ইসরায়েলের বোমা হামলা বা মুসাদ যদি ইরানের ভিতরেও থাকে, তাহলেও তারা সংবাদ দিতে পারবে। আমি মনে করব যে এখানে ইরানের নেতৃবৃন্দের নিরাপত্তার জায়গাটা দুর্বল আছে। আমি অবশ্যই বলবো এই জায়গাটা দুর্বল আছে। এই জায়গাটাকে আমি মনে করি এই জায়গাটাকে শক্ত করতে হবে। কারণ যে মানুষগুলো মারা গেছে তারা কিন্তু ইরানকে অনেক আগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে, এবং তাদের নেতৃত্ব দেওয়া ইরানকে অত্যন্ত বিপদসংকুল অবস্থায় ইরানকে নেতৃত্ব দেওয়া, বা ইরান যে যুদ্ধে লিপ্ত আছে সেই যুদ্ধকালীন সময় ইরানকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়া এর অংশ কিন্তু এই মানুষগুলো। সুতরাং এই এই নেতৃবৃন্দ যদি একজনের পর একজন এইভাবে শহীদ হয়ে যায়, তাইলে একটা সময় তো স্কিল বা দক্ষ নেতৃত্বের অভাব ঘটবে। তাই আমি যেটা মনে করি যে ইরানি কর্তৃপক্ষকে এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে তাদের জন্য, তাদের নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়ার জন্য, যেন আর কোনো উঁচু পর্যায়ে কোন নেতা ইরানের আর ইসরায়েলের বোমার আঘাতে বা ইসরায়েলের হঠাৎ করে ইসরায়েল বা আমেরিকার আঘাতে শহীদ না হন, মৃত্যুবরণ না করে। তো যাই হোক, এখন যেহেতু ইরান এখনো বিষয়টি নিশ্চিত করছে না অফিসিয়ালি, তথাপি আমরা বলতে পারছি একজন দর্শক মানে কমেন্ট করেছে, উনি বলছে যে ইরান আলী লারিজানি হত্যার বিষয়ে প্রত্যাখ্যান করেছে। উনি টিআরটি অ্যারাবিতে দেখেছে, টিআরটি অ্যারাবিতে দেখেছেন। উনি বলেছেন যে উনি বলেছেন মারা যায়নি, সুলাইমানি এবং লারিজানি মারা যায়নি। সোলাইমানির কথা আমি জানি না মানে দর্শকের কথাও বা কতটা মানে সত্য। যাই হোক, আমরা উই হ্যাভ টু ওয়েট ফর না, এই দুই ব্যক্তির মৃত্যু সম্পর্কে আমরা উই হ্যাভ টু ওয়েট ফর দ্য report, official report of Irani government. Until and unless we get it from the Iranian authority, official authority, we cannot exactly confirm that these persons are noble. এটা আমরা বলতে পারছি। কিন্তু ফরাদ ভাই, এখানে যদি আমরা দেখি যে আয়াতুল্লাহ খামেনিকে তো তারা মেরে ফেলছে প্রথম টার্গেটে, এবং সেখানে আপনি আজকে নিউজে নিশ্চয়ই দেখেছেন যে সেখানে মোস্তফা খামেনিও ছিল, জাস্ট কিছুক্ষণ আগে সে বের হয়ে গেছে দেখে প্রাণে বেঁচে গেছেন, কিন্তু পায়ে আহত হয়েছেন। তো ইরানিরা তো আগে থেকে আমরা জানি আমি বললাম যে তারা সতর্ক হচ্ছে না কেন, ইরানের লিডারশিপ বা নেতৃত্ব সতর্ক হচ্ছে না কেন? আর এখনো কি তাদের সতর্কতার কোনো শিথিলতা থাকা উচিত? আমি মনে করি না। কিন্তু যুদ্ধে কিন্তু পয়েন্টে ইরান এখনো এগিয়ে আছে। কারণ ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন আমেরিকার সবচেয়ে বড় টার্গেট হলো হরমুজ কন্ট্রোলে না, হরমুজ কিন্তু কন্ট্রোলে নিতে পারছে এখন পর্যন্ত সম্পূর্ণ ইরানের ইয়েতে আছে, নিয়ন্ত্রণে আছে, এবং এটা থাকবে। এবং যে ট্রেডিশনাল যুদ্ধের মাধ্যমে বা সাবেকি যুদ্ধের মাধ্যমে আমেরিকা হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, এটা আমেরিকার পক্ষে সম্ভব হবে না। তো সেই দিক থেকে সেই বিবেচনা
যে হরমুজের উপর এম্বার্গো দিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে আপনার জ্বালানি থেকে আপনার বঞ্চিত রেখে তাদেরকে এই দুটো রাষ্ট্রকে জ্বালানি সংকটে ফেলার যে কৌশল ইরানের, এটা কিন্তু অব্যাহত আছে। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো হয়ে যাচ্ছে। আরেকটি কথা হলো, ডোনাল্ড ট্রাম্পের যে মিত্র রাষ্ট্রগুলো, যেমন ন্যাটো সদস্যরা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, বা অন্যান্যরা যারা আছে, তারা কিন্তু কেউ রেসপন্ড করছে না। অর্থাৎ পশ্চিমা শক্তি রেসপন্স করছে না। ইভেন ব্রিটেনও কিন্তু, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, উনি পরিষ্কার করেছে যে আমাদের নিজস্ব লোকদের যে ইন্টারেস্ট, নিরাপত্তা, এটা আমরা বিধান করব, কিন্তু মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, তার আমরা পার্ট বা অংশীদার হব না। এটা পরিষ্কার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী, তার অবস্থান পরিষ্কার করেছেন, এটা তাদের যুদ্ধ না। এবং নরওয়ের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন এটা কোনো পার্টি, উই আর নট দ্য পার্ট অফ দিস ওয়ার এট অল, আমরা কেন যাব। তারপরে ইটালির প্রাইম মিনিস্টার তিনি বলছে যে উই মাস্ট নট বি দ্য পার্ট অফ দিস ওয়ার এট অল। তাহলে সুতরাং একে ফ্রান্সের ম্যাক্রনি, হ্যাঁ হ্যাঁ, ইমানুয়েল ইমানুয়েল হ্যাঁ ম্যাক্রনি, উনিও অবস্থান পরিষ্কার করেছে যে না, I have sent some ships particularly for my own defense, not to attack Iran. তাহলে আমিও এই যুদ্ধের অংশ না। অর্থাৎ জুনিয়র বুশ ইরাক আক্রমণ করার সময় যে তাদের মিত্রদেরকে পেয়েছিল, সেই অবস্থায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাদের কাউকে সাড়া দিতে পারে না। এটা একটা কারণ আছে, ইরাক যুদ্ধের জন্য পশ্চিমা শক্তি একটা অপরাধ বোধে ভোগে। যেই কথা জুনিয়র বুশ ইরাক যুদ্ধে সবাইকে এনেছিল, যে তাদের কাছে কেমিক্যাল ওয়েপন্স আছে ইরাকের হাতে, এবং ইরাক একটি টেরোরিস্ট রাষ্ট্র, হ্যাঁ, ইরাক তার নাগরিকদের উপর অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। পরে আসে দেখা গেল যখন তারা ইরাককে অধিকার করলো, ইরাকের ভিতরে ঢুকলো আমেরিকান সৈন্য, এবং ইরানে জাতিসংঘের ইনভেস্টিগেশন অথরিটি যখন দেখলো যে আমেরিকা যে অপবাদগুলো দিয়ে আপনার পশ্চিমা শক্তিগুলোকে, ন্যাটোকে আপনার বলেন, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য পশ্চিমা শক্তিকে যে দলে ভিড়িয়ে ইরাককে দখল করে নিল, সাদ্দাম হোসেনের পতন ঘটালো, এবং সাদ্দাম হোসেনকে হত্যা করলো কুরবানিদের দিন। কত নিষ্ঠুরতা দেখেন, একটা ধর্মীয় উৎসবের দিন তাকে তাকে আপনার ফাঁসিতে ঝুলালো, একটা সিওডো ট্রায়াল করে। তো এইগুলো তখন পশ্চিমা বিশ্ব এগুলো নিয়ে একটা অপরাধ বোধে ভুগছে, এবং তারই ফলে এখন আর ডোনাল্ড ট্রাম্প কাউকেই পাচ্ছে না। তারা বলে যে না, এটা অন্যায় যুদ্ধ, আমরা যাব না। আপনি বুঝতে পারছেন তো, এই অন্যায় যুদ্ধে আমরা কখনোই অংশীদার হব না। সেই জন্য ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল, হ্যাঁ, the two states are fighting alone.